শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিস্থিতি এই অধ্যায় থেকে। আর যে প্রশ্নটি সমাধান করব সেটি রাজশাহী বোর্ডে 2023 সালে এসেছিল। তো চলুন আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। জনাব মামুন নগদ 80,000 টাকা এবং 40,000 টাকা যন্ত্রপাতি নিয়ে 2022 সালের 1 জানুয়ারি তারিখে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেন সমূহ সম্পন্ন হয়েছিল। এরপর 2022 জানুয়ারি মাসের কিছু লেনদেন দেওয়া আছে। করণীয় কতে বলা হয়েছে উপযুক্ত তথ্যগুলির মধ্যে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করো। তো লেনদেন নয় সেগুলো বের করতে বলা হয়েছে। তাহলে লেনদেন কোনগুলো মনে রাখবেন। লেনদেন হতে হলে তাকে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হলো যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। তার মানে কোনো ঘটনাকে লেনদেন হতে হলে তার সর্বপ্রথম হলো যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। তার মানে কোনো ঘটনাকে লেনদেন হতে হলে তার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। এই দুটি বৈশিষ্ট্য থাকলেই কেবল কোনো ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন এখানে লেনদেন নয় হলো 5 নাম্বার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। পণ্য ক্রয়ের ফরমাইশ হলো যে আমরা একজনের কাছ থেকে পণ্য ক্রয় করব, তার জন্য তাকে আমরা অর্ডার দিয়েছি। তো এটা কোনো লেনদেন সম্পন্ন হয়নি, তাই এই ঘটনা দ্বারা আমাদের কি হবে, এটি লেনদেন নয়। তাহলে প্রথমে দেখেন তারিখ 2022, এরপরে জানুয়ারি 5 তারিখ। দেখেন বলা হয়েছে কি পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। তার মানে আমরা এখানে লিখে দেবো পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। তো এই পণ্য ক্রয়ের ফরমাইশ কত? 5,000 টাকা। আমরা প্রথম টাকার ঘরে 5,000 টাকা লিখলাম। এরপরে দেখেন পরে যে লেনদেন সেটা 8 তারিখে কি বলা হয়েছে যে 8,000 টাকার বেতন ধার্য পূর্বক একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো। তার মানে আমরা একজন হিসাবরক্ষক নিয়োগ দিলাম, এখনও সে কাজ করেনি বা তাকে বেতনও প্রদান করা হয়নি, এমন কোনো কথা বলা নেই। তো সেই জন্যই এটা লেনদেন নয়। তো আমরা এখানে লিখব যে একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো। তার মানে হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো। দেখেন দেওয়া হলো। তো এখানে কত টাকা বেতনে তাকে নিয়োগ দেওয়া হলো? 8,000 টাকা বেতনে। সে এখনো কাজও করেনি, তাকে আমরা বেতনও দেয়নি, সেজন্য এটি লেনদেন নয়। আর যোগ করলে হচ্ছে আমার 8 5 কত 13,000 টাকা। তার মানে এটাই হলো আমাদের লেনদেন নয় এর পরিমাণ। তো এটাই ছিল ক প্রশ্নের উত্তর। খতে দেখেন বলা হয়েছে জানুয়ারি 1 থেকে 12 তারিখ পর্যন্ত লেনদেন সময়ের সাথে জড়িত হিসাব এবং তাদের স্বাভাবিক যে নির্ণয় করো। তো আমরা জানি প্রত্যেকটা লেনদেনের সাথে মিনিমাম 2টি পক্ষ জড়িত থাকে। প্রথমে আমাদের এই 2টি পক্ষ বের করে নিতে হবে, তার মানে সংশ্লিষ্ট হিসাব, আর এরপরে তাদের স্বাভাবিক যে নির্ণয় করতে হবে। তো মনে রাখবেন স্বাভাবিক জের কাকে বলে। স্বাভাবিক জের বলতে যে হিসাব জের সাধারণত হয়ে থাকে, হয়তো ডেবিট না হলে ক্রেডিট, অর্থাৎ কোন ব্যালেন্স প্রকাশ করে সেটা। তো আমরা একটা জিনিস সহজে বুঝে নেব যে আমরা হিসাব সমীকরণটা কি। হিসাব সমীকরণটা হলো এ সমান এল প্লাস ওই। তো এই ওইটাকে আবার বিশ্লেষণ করলে আমরা পাই সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। তো মনে রাখবেন এর মধ্যে থেকে এ ই আর ডি, তার মানে সম্পদ, খরচ আর উত্তোলন, এইগুলো কিন্তু বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর ক্রেডিট হ্রাস পেলে ক্রেডিট হয়। মনে রাখবেন যে হিসাবগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয় সেগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, আর যেগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে সেইগুলোই স্বাভাবিক জের ডেবিট। তার মানে মনে রাখবেন যেগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয় সেগুলোর স্বাভাবিক জের ডেবিট, আর যে হিসাবগুলো তাহলে কি বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেগুলো নিঃসন্দেহে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, আর ক্রেডিট উদ্বৃত্ত তার স্বাভাবিক জের ক্রেডিট। তো এখানে সেইভাবেই আমরা নির্ণয় করব। তো এখানে আমাদের 1 থেকে 12 তারিখ পর্যন্ত করতে বলা হয়েছে। তো প্রথমে দেখেন আমরা পক্ষ বের করব ঠিক এইভাবে। জনাব মামুন নগদ 80,000 টাকা এবং 40,000 টাকা যন্ত্র নিয়ে 2022 সালের 1 জানুয়ারি তারিখে ব্যবসা শুরু করলেন। নিজের কাছে প্রশ্ন করতে হবে, আমি যে প্রশ্ন করছি সেটা না। কিভাবে কি নিয়ে ব্যবসা শুরু করা হলো? নগদ টাকা, আর কি? যন্ত্রপাতি। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে মালিক ব্যবসা শুরু করলো নগদ টাকা এবং যন্ত্রপাতি নিয়ে। তাহলে এখান থেকে আমরা পক্ষ পাচ্ছি নগদান এবং যন্ত্রপাতি, মানে সংশ্লিষ্ট হিসাব পাচ্ছি। আরেকটি পক্ষ কি মনে রাখবেন যে এই নগদ এবং এই যন্ত্রপাতি কে নিয়ে আসছেন? মালিক নিজস্বভাবে, মানে তার ব্যক্তিগতভাবে কারবারে যাই নিয়ে আসুক না কেন, সেটা আরেকটি পক্ষ আসবে কি? মূলধন হিসাব। তাহলে আমরা এখানে পক্ষটা ঠিক এইভাবে লিখব 2000, এরপরে 22 জানুয়ারি, এখানে 1 নগদান হিসাব,
আরেকটি পক্ষ হলো যন্ত্রপাতি হিসাব, আরেকটি পক্ষ হলো মূলধন হিসাব। এই হিসাব লেখার পরে এবার আমাদের দেখতে হবে যে এটা কোন উদ্বৃত্ত প্রকাশ করে। তো মনে রাখবেন যে নগদান কি সম্পদ, আর আমরা জানি সম্পদ ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, কারণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে এখানে আমরা স্বাভাবিক জেরে লাগবো ডেবিট। এরপরে দেখেন যন্ত্রপাতি, যন্ত্রপাতির সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়, তাহলে যন্ত্রপাতিটাও ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, ডেবিট। এরপরে দেখেন মূলধন হিসাব, মনে রাখবেন মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাহলে মূলধন বৃদ্ধি পেলে যেহেতু ক্রেডিট, তাহলে মূলধন হিসাব ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাহলে আমরা এখানে লিখব ক্রেডিট। এইবার দেখেন পরের তারিখে কয় তারিখ, 2 তারিখ। 2 তারিখে কি বলা হয়েছে যে পণ্য ক্রয়ের ব্যাংকে হিসাব খোলা হলো। মনে রাখবেন ব্যাংকে হিসাব খোলা আর ব্যাংকে জমা দেওয়া একই কথা, কারণ ব্যাংকে হিসাব খুলতে হলেও কিছু টাকা জমা দিয়ে খুলতে হয়। তার মানে কি করা হলো, ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংক হিসাব একটি পক্ষ। ঠিক এইভাবে প্রশ্ন করে পক্ষ বের করতে হবে। কি জমা দেওয়া হলো, নগদ টাকা, তাহলে আরেকটি পক্ষ কি, নগদান হিসাব। তাহলে আমরা এখানে দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো ব্যাংক হিসাব, আরেকটি হলো কি, নগদান হিসাব। এবার দেখেন ব্যাংক হিসাব কি সম্পদ, আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই ব্যাংক হিসাব ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাই এখানে লিখব ডেবিট। আরেকটি পক্ষ কি, এখানে নগদান হিসাবও সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই নগদান হিসাবও ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাই এর স্বাভাবিক জের হলো ডেবিট। এইবার দেখেন 2 এর পরে 10 তারিখ, 2 তারিখ পরে 5 আর 8, এই দুটি লেনদেন নয়, তাই আসবে না। এরপরে 10 তারিখে দেখেন বলা হয়েছে বাকিতে সাপ্লাইজ ক্রয়, তাহলে কি ক্রয় করা হলো, সাপ্লাইজ, তাহলে সাপ্লাইজ একটি পক্ষ। মনে রাখবেন ক্রয় করার ক্ষেত্রে যদি কোনো সম্পদ ক্রয় করা হয় সেক্ষেত্রে আর ক্রয় হিসাবটা গণ্য হবে না, হবে যে সম্পদ ক্রয় করা হচ্ছে সেটা। তো এখানে যেহেতু সাপ্লাইজ ক্রয় করা হচ্ছে, তাহলে সাপ্লাইজ একটি পক্ষ। সাপ্লাইজ কিসের মাধ্যমে ক্রয় করা হচ্ছে, বাকিতে। মনে রাখবেন বাকিতে ক্রয় মানে যার কাছ থেকে ক্রয় করলাম সে আমাদের কাছে টাকা পাবে, আর যে আমাদের কাছে টাকা পাবে ক্রয়ের মাধ্যমে তাকে পাওনাদার বা পদেয় হিসাব বলা হয়, তাহলে আরেকটি পক্ষ পদেয় হিসাব। তাহলে আমরা প্রথমে এখানে লিখব সাপ্লাইজ হিসাব, আরেকটি হলো পদেয় হিসাব। এবার দেখেন সাপ্লাইজটা কি সম্পদ, আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই এটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। আর পদেয় হিসাবটা আমাদের দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, তাই এখানে পদেয় হিসাব যেহেতু বৃদ্ধি পাচ্ছে আর আমরা জানি বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই এখানে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে, তাই এখানে ক্রেডিট। এইবার দেখেন 11-র পরে আমাদের আসবে কত, 12। 12তে বলা হয়েছে নগদে ভাড়া প্রদান, তাহলে ওই আগের মতোই কীভাবে পক্ষ বের করবো, ঠিক এইভাবে কি প্রদান করা হলো, ভাড়া। কিসের মাধ্যমে, নগদে। তাহলে দুটি পক্ষ আগে লিখে নিই, একটি হলো ভাড়া হিসাব, আরেকটি হলো কি, নগদান হিসাব। তো ভাড়া আমরা জানি কি খরচ, আর আমরা জানি খরচ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট, তাহলে ভাড়াটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, তাই এখানে ডেবিট। আর নগদানটা কি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যদিও এখানে হ্রাস পাচ্ছে তা সমস্যা নেই, কিন্তু সম্পদ তো বৃদ্ধি পেলে ডেবিট, তাই এখানে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। মনে রাখবেন যে আইটেম স্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে ডেবিট হয় সেটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, তার স্বাভাবিক জের ডেবিট, আর যেটা বৃদ্ধি পেলে ক্রেডিট হয় অর্থাৎ ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে সেটার স্বাভাবিক জের ক্রেডিট। এখানে ডেবিট হলো বা ক্রেডিট হলো এমন না, তার মানে এই নগদান হিসাব এখানে ক্রেডিট হয়েছে, তারপরেও কিন্তু এটা স্বাভাবিক জের ডেবিট, কারণ নগদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এইভাবে চিন্তা করে আপনার ডেবিট জের মানে স্বাভাবিক জের নির্ণয় করে করতে হবে। তো এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে যে উপযুক্ত লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর প্রভাব ছকের মাধ্যমে দেখাও। তো হিসাব সমীকরণের উপর প্রভাব ছকের মাধ্যমে দেখাতে হলে আমাদের একটি ছক লাগবে। তো দেখেন আমরা অলরেডি ছকটা এঁকেছি। তো উপরে দেখেন লিখেছি বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব নিম্নরূপ। এরপরে ছকে দেখেন একদিকে সম্পদ, একদিকে দায় যোগ মালিকানা সত্ত্ব, কারণ আমরা জানি হিসাব সমীকরণের মূল উপাদান 3টি, এ সমান এল প্লাস ওই। তো এতে সম্পদ, এলে দায়, আর ওইতে মালিকানা সত্ত্ব। এবার দেখেন আমরা যে লেনদেনগুলো থেকে আমরা এই হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাবো সেই লেনদেনগুলোর প্রথমে আমরা আগে পক্ষ বা হিসাব খাত বের করে নেব। মনে রাখবেন যতগুলো পক্ষ সম্পদ আসবে ততগুলো সম্পদের জন্য ততগুলো ঘর হবে, দায় যতগুলো আসবে ততগুলো দায়ের ঘর হবে, আর মালিকানা সত্ত্বের জন্য একটাই ঘর যেটা মূলধন। তবে মনে রাখবেন এই ঘরে মূলধন আসলে যোগ হবে উত্তোলন আর খরচ বিয়োগ, আর আয় হলে যোগ, তার মানে মূলধনের সাথে আয় যোগ খরচ আর উত্তোলন বিয়োগ এই ঘরে যাবে। আর অন্যান্য ঘরে যদি কোনো লেনদেনের ফলে সম্পদ বৃদ্ধি পায় তাহলে যোগ, আর যদি হ্রাস পায় বিয়োগ। ঠিক দায়ের ক্ষেত্রেও তাই, যদি দায় বৃদ্ধি পায় যোগ, আর যদি হ্রাস পায় তাহলে বিয়োগ। তো আর কথা নয়, আমরা শুরু করি। দেখেন প্রথমে 1 তারিখে বলা হয়েছে কি, দেখেন জনাব মামুন নগদ 80,000 টাকা
এবং 40,000 টাকার যন্ত্রপাতি নিয়ে 2022 সালের 1 জানুয়ারি তারিখে ব্যবসা শুরু করেন। তো এখান থেকে আমাদের আগে পক্ষ বের করতে হবে। ঠিক এইভাবে কী নিয়ে ব্যবসা শুরু করা হলো? নগদ টাকা, তাই নগদান হিসাব একটি পক্ষ। আর কী নিয়ে ব্যবসা শুরু করা হলো? যন্ত্রপাতি, তাহলে যন্ত্রপাতি হিসাব আরেকটি পক্ষ। এবার দেখেন এই দুইটা জিনিস কে নিয়ে আসলো? মালিক। আর মনে রাখবেন মালিক যেটা কারবারে নিয়ে আসে তার নাম কি? মূলধন। তাহলে আরেকটি পক্ষ বা হিসাব খাত হলো মূলধন। এবার আমাদের দেখতে হবে যে এই যে হিসাব খাত আমরা বের করলাম, এই লেনদেনের ফলে এই যে এই নগদ সম্পদ যেটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে সেটা দেখতে হবে। যদি বৃদ্ধি পায় যোগ, আর হ্রাস পেলে বিয়োগ। যেহেতু আমরা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, তাহলে আমাদের কারবারে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, তাই নগদের ঘরে আমাদের যোগ করতে হবে। এরপরে দেখেন যন্ত্রপাতি আমরা 40,000 নিয়ে আসছি, যন্ত্রপাতিও আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই যোগ হবে 40,000 টাকা। আর এই দুইটা অ্যামাউন্ট মিলে যেটা মূলধন সেটাও আমাদের বৃদ্ধি পাচ্ছে, কারণ মালিকের নিয়ে আসার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেটাও আমাদের যোগ হবে 1,20,000 টাকা। তার মানে এই 80,000 আর 40,000 যোগ করে যে 1,20,000 সেটা। এবার দেখেন জানুয়ারি 2 তারিখে বলা হয়েছে ব্যাংকে হিসাব খোলা হলো। মনে রাখবেন ব্যাংকে হিসাব খোলা আর ব্যাংকে জমা দেওয়া একই কথা। তাহলে কি করা হলো? ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে ব্যাংক হিসাব একটি পক্ষ। কি জমা দেওয়া হলো? নগদ টাকা। তাহলে আরেকটি পক্ষ বা হিসাব খাত হলো নগদান হিসাব। এবার দেখতে হবে যে এই ব্যাংক হিসাব এটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, কারণ যেহেতু আমরা ব্যাংকে জমা দিচ্ছি। তাহলে আমাদের জানুয়ারি 2 তারিখে ব্যাংকে বৃদ্ধি পাচ্ছে, তার মানে ব্যাংকের ঘরে যোগ হবে 30,000 টাকা আমরা যোগ করলাম। আরেকটি পক্ষ ছিল আমাদের নগদান হিসাব। তো আমরা যেহেতু নগদ টাকা ব্যাংকে জমা দিচ্ছি, তার মানে আমার কারবারে নগদ টাকা সেটা কি আছে? এর আশপাশে, তাই নগদ থেকে বিয়োগ হবে। আমরা নগদ থেকে বিয়োগ করলাম। আরেকটি কথা খেয়াল রাখবেন, যদি কোনো লেনদেন শুধু এই যে সমানের একদিকে বসে তাহলে একটাই যোগ আর একটাই বিয়োগ। আর যদি দুই দিকেই বসে তাহলে এই পাশে যোগ হলেও এই পাশে যোগ, এই পাশে বিয়োগ হলেও এই পাশে বিয়োগ। এটা মনে রাখলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এবার দেখেন আমাদের 5 আর 8 তারিখ এই দুইটা লেনদেন নয়, তাই এখানে আসবে না। এরপরে দেখেন 10 তারিখে বলা হয়েছে বাকিতে সাপ্লাইজ ক্রয়। মনে রাখবেন ক্রয় যে কোনো সম্পদ ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব আসবে না, যে সম্পদ ক্রয় করা হয় সেই সম্পদ পক্ষ বা হিসাব খাত হবে। তো এখানে দেখেন বলা হয়েছে বাকিতে সাপ্লাইজ ক্রয়। কি ক্রয় করা হলো? সাপ্লাইজ। তাহলে মানে সাপ্লাইজ একটি পক্ষ। আর সাপ্লাইজটা কিসের মাধ্যমে ক্রয় করা হলো? বাকিতে। মনে রাখবেন যদি কারো কাছ থেকে বাকিতে ক্রয় করা হয় তার মানে সে আমাদের কাছে টাকা পাবে। আর মনে রাখবেন ক্রয়ের ফলে যদি কেউ আমাদের কাছে টাকা পায় তাকে পদেই বা পাওনাদার হিসাব বলা হয়। তাহলে আরেকটি পক্ষ হলো এখানে পদে হিসাব। তাহলে আমরা এখানে দুটি পক্ষ পেয়ে গেলাম, একটি হলো সাপ্লাইজ আর একটি হলো কি? পদেই। তো সাপ্লাইজ এখানে সম্পদ, আর এই সাপ্লাইজ ক্রয়ের ফলে আমার সাপ্লাইজ নামক সম্পদ 5,000 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাই সাপ্লাইজের ঘরে যোগ হবে। আর আরেকটি পক্ষ হলো পদে হিসাব, যেটা দায় আমার একজন পাবে আমার কাছে, সেই পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে, তাই পদের ঘরেও এখানে যোগ হবে। এরপরে দেখেন 10 তারিখের পরে 12 তারিখে বলা হয়েছে নগদে ভাড়া প্রদান। তার মানে কি প্রদান করা হলো? ভাড়া। তার মানে ভাড়া হিসাব একটি পক্ষ। কিসের মাধ্যমে ভাড়াটা প্রদান করা হলো? নগদে। তাহলে আরেকটি পক্ষ হলো নগদান হিসাব। তো এবার দেখেন ভাড়াটা কি? খরচ। তো খরচ হলে কি হবে? মূলধন থেকে বিয়োগ হবে। আমি আগেই শুরুতেই বলেছিলাম। তাহলে আমরা এখানে প্রথমে তারিখ 12, তো যেহেতু ভাড়া একটা খরচ তাই মূলধন থেকে আমরা বিয়োগ করলাম আমরা এখান থেকে 800 টাকা বিয়োগ। আর যেহেতু ভাড়াটা কিসের মাধ্যমে প্রদান করা আছে? নগদে। তার মানে আমার নগদ টাকাও কারবার থেকে কি আছে? হ্রাস পাচ্ছে, তাহলে নগদ থেকেও কি হবে? এখানে বিয়োগ হবে 800 টাকা, আমরা বিয়োগ করলাম। এবার দেখেন 20 তারিখে বলা হয়েছে যে দেখেন কি বলা হয়েছে? ধারে পণ্য ক্রয়। তার মানে কি করা হলো? ক্রয় করা হলো। আর কিসের মাধ্যমে ক্রয় করা হলো? ধারে। তার মানে যার কাছ থেকে ক্রয় করলাম সে আমাদের কাছে টাকা পাবে। আর মনে রাখবেন ক্রয়ের ফলে যদি কেউ আমাদের কাছে টাকা পায় তাহলে আরেকটি পক্ষ বা হিসাব খাত আসে পদে হিসাব। তাহলে আমরা এখানে দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো ক্রয় যেটা খরচ, আর আমরা জানি খরচ হলে সেটা কি হবে? মূলধন থেকে বিয়োগ হবে। তাহলে এখানে 10,000 টাকা যেহেতু ক্রয় করলাম, খরচ হলো আমাদের মূলধন থেকে বিয়োগ। আর এই ক্রয়ের ফলে যার কাছ থেকে ক্রয় করলাম সে আমার কাছে টাকা পাবে, তার মানে আমার একটা পাওনাদার বা পদেই বৃদ্ধি পেল, তাই এই পদেই এর সাথে কি হবে? যোগ হবে। এবার দেখেন 20 তারিখের পরে 25 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন। কি করা হলো? উত্তোলন করা হলো। তাহলে উত্তোলন হিসাব একটি পক্ষ। কি উত্তোলন করা হলো? নগদ টাকা। তাহলে নগদান হিসাব আরেকটি পক্ষ। এবার দেখেন উত্তোলনের ফলে আমরা জানি মূলধন হ্রাস পায়, তাই মূলধন থেকে বিয়োগ হবে। তো তার আগে আমরা এখানে তারিখ লিখে নেব 25 তারিখ এটা। তাহলে আমাদের উত্তোলনের ফলে আমাদের কি হচ্ছে? মূলধন থেকে হ্রাস পাচ্ছে, তাই এখানে মূলধন থেকে বিয়োগ, কারণ উত্তোলন হলে মূলধন থেকে বিয়োগ করা হয়। আরেকটি পক্ষ কি উত্তোলন করা হলো? নগদ টাকা। তাহলে নিশ্চয়ই আমার নগদ টাকা যেটা সেটাও হ্রাস পাচ্ছে, তাই নগদ থেকেও বিয়োগ হবে 500 টাকা, আমরা 500 টাকা বিয়োগ করলাম। এবার দেখেন 31 তারিখে বলা হয়েছে পণ্য বিক্রয়। কি করা হলো? বিক্রয় করা হলো। কি করা হলো? বিক্রয় করা হলো। কিন্তু কিসের মাধ্যমে বিক্রি করা হলো সেটা বলা নেই, তাহলে বুঝে নিতে হবে নগদে বিক্রয়, কারণ এখানে নাম উল্লেখ নেই। যদি নাম উল্লেখ থাকতো, মানে কার কাছে বিক্রি করলাম সেই ব্যক্তির নাম, তাহলে সেটা আমরা ধারে ধরতাম। কিন্তু আর উল্লেখ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নগদে উল্লেখ থাকলে নগদ, ধারে উল্লেখ থাকলে ধারে। তো এখানে কোনো কথাই বলাই নেই, তার মানে বুঝে নিতে হবে এটা নগদে বিক্রয়, তার মানে নগদান হিসাব আরেকটি পক্ষ। তাহলে বিক্রয় হিসাব একটি পক্ষ, নগদান হিসাব আরেকটি পক্ষ।
তো এটা দেখেন 31 তারিখ, মনে রাখবেন বিক্রয়টা কি আয়, আর আমরা জানি আয় হলে কি হয়, মূলধনের সাথে যোগ হয়। তাহলে এখানে আমাদের 8,000 টাকা মূলধনের সাথে আমরা যোগ করব। আর যেহেতু বিক্রয় করলাম আমরা নগদে, তার মানে আমার নগদ টাকা কী আছে, আসছে, তার মানে বৃদ্ধি পাচ্ছে কারবারে। তাহলে এখানে নগদের ঘরেও আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এইবার আমাদের যে কাজ সেটা হলো যে প্রত্যেকটা ঘরেরই আলাদা আলাদাভাবে যোগ করে অ্যামাউন্টটা নির্ণয় করা, তারপরে আমাদের টোটাল আবার নির্ণয় করতে হবে। তো এখানে দেখেন নগদের ঘরে আমাদের 80,000 থেকে 30,000 এবং 800 500 বিয়োগ করলে আর শেষে 8,000 যোগ করলে আমাদের হবে এখানে 56,700। আমরা লিখলাম 56,700। এরপরে দেখেন যন্ত্রপাতিতে একটাই টাকা আছে 40,000, যেটা যোগ করলে 40,000ই হবে। এরপরে দেখেন ব্যাংক 30,000, সেটা যোগ করলে 30,000 হবে। এরপরে যন্ত্রপাতি 5,000। আর এই পাশে দেখেন আমাদের পদেই আছে, এখানে ধরেন 5,000 আর 10,000, তার মানে এখানে 15,000 পদেই। আর মূলধনে দেখেন 1,20,000 থেকে 800 বিয়োগ 10,000 বিয়োগ 500 বিয়োগ 8,000 যোগ, তার মানে 1,16,700 হবে। এবার আমাদের যে কাজ হবে দেখেন সম্পদের ঘর যতগুলো আছে সবগুলো অ্যামাউন্ট যোগ করে টোটাল এখানে বসাতে হবে। তো এখানে এই অ্যামাউন্টগুলো যোগ করলে আসবে হলো 1,31,700 টাকা। এইবার আমাদের এটা ক্লোজ করতে হবে। ঠিক একইভাবে সমান দিয়ে এই পাশে আমাদের 15,000 আর 1,16,700, তার মানে যোগ করলে 1,31,700 হয়। তো 1,31,700 এটাও আমাদের ক্লোজ করতে হবে। আর এই ক্ষেত্রে দেখেন দুই পাশে একই টাকা হবে, তার মানে দুই পাশটা মিলে যাবে। আর এটাই হলো আমাদের গ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।